রাত 12টার পর পৃথিবী বদলে যায়, অন্তত আমি তাই বিশ্বাস করি। কারণ সেই রাতের পর থেকে আমার জীবন আর আগের মতো নেই। আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভূতের গল্প শুনেছেন? চারপাশে অন্ধকার, জানালার বাইরে অদ্ভুত শব্দ, আর হঠাৎ মনে হওয়া কেউ যেন আপনাকে দেখছে। এই গল্পটা তেমনই এক রাতের, যখন আমি অজান্তেই এমন এক কবরস্থানের দিকে হাঁটতে শুরু করেছিলাম, যেখান থেকে কেউ সহজে ফিরে আসে না। সেই রাতে আমি শুধু একটা ভূত দেখিনি, আমি দেখেছিলাম নিজের ভবিষ্যৎ। তাই সাবধান, এই গল্পটা রাত 12টার পর শুনলে হয়তো আপনিও একা থাকবেন না। ভূত। রাত 12টা, ঘড়ির কাঁটা যখন ধীরে ধীরে 12টার দিকে এগিয়ে যায়, তখন পৃথিবীর একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশে নীরবতা নেমে আসে, আর অন্ধকার যেন একটু বেশি ঘন হয়ে ওঠে। আমি আগে এসব বিশ্বাস করতাম না। ভূত, প্রেত, আত্মা, এসব আমার কাছে ছিল শুধুই গল্প। বন্ধুদের আড্ডায় হাসাহাসি করে এসব উড়িয়ে দিতাম। কিন্তু সেই রাত আমার জীবনের সব বিশ্বাস বদলে দিয়েছিল। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমি তখন শহরের বাইরে একটা পুরানো বাড়িতে কয়েকদিন থাকার জন্য গিয়েছিলাম। বাড়িটা ছিল আমার মামার, অনেক পুরানো, বড়, আর একটু ভৌতিক ধরনের। চারপাশে বিশাল মাঠ, বড় বড় গাছ, আর বাড়ির পেছনে একটা পুরানো কবরস্থান। প্রথম দিন থেকেই বাড়িটা আমাকে একটু অস্বস্তিতে ফেলেছিল। দিনের বেলা সব ঠিক থাকলেও রাত নামতেই বাড়িটা যেন অন্য রূপ নিত। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির শব্দ, কাঠের দরজার করমর আওয়াজ, জানালায় বাতাসের ধাক্কা, সব মিলিয়ে পরিবেশটা খুব অদ্ভুত হয়ে উঠত। প্রথম 2 দিন আমি এসব উপেক্ষা করেছিলাম, কিন্তু তৃতীয় দিন রাতেই সবকিছু বদলে গেল। সেদিন রাতের খাবার শেষ করে সবাই দ্রুত ঘুমিয়ে পড়েছিল। বাড়িতে তখন শুধু আমি আর আমার মামা মামি ছিলেন। তারা তাদের ঘরে, আর আমি ছিলাম বাড়ির একদম শেষের ঘরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 11:58। আমি মোবাইল স্ক্রল করছিলাম, হঠাৎ করে ইন্টারনেট চলে গেল। নেটওয়ার্কও নেই। আমি ভাবলাম হয়তো গ্রামের দিকে এমন হয়। ঠিক তখনই ঘড়িতে 12টা বাজল। টং টং টং। ঘড়ির আওয়াজটা অদ্ভুত লাগছিল, যেন স্বাভাবিকের থেকে একটু বেশি জোরে। আমি উঠে জানালার দিকে গেলাম। বাইরে তাকিয়ে দেখি পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে। আকাশে চাঁদ নেই, বাতাস থেমে গেছে। ঠিক তখনই আমি শুনলাম, সোনিয়া। আমি থমকে গেলাম। কে আমাকে ডাকছে? আমি ভাবলাম হয়তো মামা ডাকছেন। আমি দরজা খুলে বের হলাম। বাড়ির করিডোরে অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল, আলোটা টিমটিম করছিল। আবার শুনলাম, সোনিয়া। এইবার আওয়াজটা বাড়ির বাইরে থেকে আসছিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে বাড়ির দরজা খুললাম। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস আমার শরীর কাঁপিয়ে দিল। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু দূরে কবরস্থানের দিক থেকে একটা হালকা সাদা আলো দেখা যাচ্ছিল। আমি জানতাম সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু একটা অদ্ভুত টান আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। ঘাসের ওপর হাঁটার শব্দ হচ্ছিল, খস খস। কবরস্থানের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। আমি কবরগুলোর মাঝে ঢুকে পড়লাম। পুরানো কবর, ভাঙা পাথর, শুকনো ফুল। হঠাৎ একটা কবরের সামনে দাঁড়িয়ে গেলাম। কবরটার ওপর লেখা, সোনিয়া। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে অনুভব করলাম। আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম, আর তখনই আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, এলোমেলো চুল, আর চোখ দুটো লাল জ্বলছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ সে বলল, তুমি দেরি করে ফেলেছ। আমার গলা শুকিয়ে গেল। আমি বলতে পারলাম না কিছুই। সে আবার বলল, আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু আমার পা যেন নড়ছিল না। সে ধীরে ধীরে হাত বাড়াল। তার হাতটা ঠান্ডা, বরফের মতো। সে আমার হাত ধরল। ঠিক তখনই আমি দেখলাম আমার শরীর মাটিতে পড়ে আছে। আমি বুঝতে পারলাম না আমি কি মারা গেছি নাকি এটা স্বপ্ন। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই সব অন্ধকার হয়ে গেল। হঠাৎ আমি জেগে উঠলাম। আমি আমার বিছানায় ছিলাম। ঘড়ির দিকে তাকালাম, দুপুর 12:01। আমি হাঁপাচ্ছিলাম। আমি ভাবলাম এটা শুধু স্বপ্ন,
কিন্তু আমার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল, আর আমার হাতের ওপর মাটির দাগ। পরের দিন সকালে আমি কবরস্থানে গেলাম। আমি সেই কবরটা খুঁজতে লাগলাম, আর তখনই আমি সেটা পেলাম। কবরের ওপর লেখা, সোনিয়া গুপ্তা, মৃত্যু 12ই অক্টোবর, রাত 12টা। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আজকের তারিখ 12ই অক্টোবর। ঠিক তখনই আমার পিছনে কেউ ফিসফিস করে বলল, আজ আবার রাত 12টা। আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। সেদিন রাতেই আমি বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ আজও প্রতিবার রাত 12টা বাজলে আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। আমি ধরতে সাহস পাই না, কিন্তু একদিন আমি ভুল করে কলটা ধরেছিলাম। ওপাশ থেকে শুধু একটা শব্দ, সোনিয়া। তারপর কলটা কেটে যায়, আর সেই রাতেই আমি আমার দরজার সামনে কাদা মাখা পায়ের ছাপ দেখতে পাই। দুটো নয়, চারটা নয়, অনেকগুলো, যেন কেউ কবরস্থান থেকে হেঁটে এসেছে আর দাঁড়িয়ে ছিল আমার দরজার সামনে। আজও আমি জানি না সেই রাতের পরে আমি কি সত্যিই বেঁচে আছি, নাকি আমি তখনই কবরস্থানে রয়ে গিয়েছিলাম। আর এখন আপনি যে গল্পটা শুনছেন, সেটা কি সত্যিই আমার মুখ থেকে শুনছেন, নাকি আমি এখন আপনার পিছনে দাঁড়িয়ে আছি রাত 12টার অপেক্ষায়? ভূত। সেই ঘটনার পর আমি শহরে ফিরে এসেছিলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম সবটাই কল্পনা, হয়তো স্বপ্ন, হয়তো মানসিক চাপ। কিন্তু ঘটনাগুলো আমাকে ছাড়ছিল না। প্রথম রাতেই আমি অদ্ভুত একটা অনুভূতি পেলাম। আমার ঘরটা ছিল ছোট, একটা জানালা, একটা দরজা আর একটা পুরানো আলমারি। শহরের মাঝখানে হলেও রাতে ঘরটা বেশ নিরিবিলি হয়ে যেত। সেদিন রাত সকাল 11:15। আমি বিছানায় শুয়ে মোবাইল দেখছিলাম, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। হঠাৎ টিক টিক টিক, দেয়ালের ঘড়িটা অদ্ভুত শব্দ করতে লাগলো। আমি তাকালাম, ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে। সকাল 11:59। আমার বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব করলাম। তারপর দুপুর 12টা। ঠিক তখনই আমার ঘরের আলো নিজে থেকেই নিভে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। ঠিক তখনই আমার দরজায় 3বার শব্দ হলো, ঠক ঠক ঠক। আমি থমকে গেলাম। এই রাতে কে আসবে? আমি সাহস করে বললাম, কে? কোনো উত্তর নেই। আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, হাতটা কাঁপছিল। ধীরে ধীরে দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই, খালি করিডোর। আমি দরজা বন্ধ